আপনি এভাবে বসে আছেন কেন? কি হয়েছে? কোনো সমস্যা? এতগুলো প্রশ্ন শুনে জিহাদ কয়েকবার চোখ পিটপিট করে প্রশ্নকর্তাকে দেখার চেষ্টা করল আর মনে মনে হাফ ছাড়ল। যাক, কেউ তো তাকে দেখেছে। সে তো চিন্তায় শেষ। কোথায় আছে কে জানে, কেউ খুঁজে পাবে কি না। কতগুলো দুষ্টু বাচ্চা তাকে দুষ্টুমি করে ধাক্কা মেরেছে। হঠাৎ ধাক্কায় তার চশমা ছিটকে পড়েছে। কোথায় পড়েছে সে তাও জানে না। খুঁজতে খুঁজতে সে কোথায় থেকে কোথায় আসলো কে জানে। কোনো দিশাই সে পাচ্ছে না। পরে দেওয়াল ঘেঁষে চুপচাপ বসে পড়েছে। চশমা ছাড়া বলতে গেলে সে এক প্রকার অন্ধই। আর সে যখন দেখতে পারে না তখন কেমন জানি অস্থির অস্থির লাগে। এই যে এখনও লাগছে, কারণ মেয়েটাকে সে দেখতে পারছে না। দেখছে ঘোলা ঘোলা কমলা রঙের স্তূপের মতো। মেয়েটা কি কমলা রঙের শাড়িটাই পরেছে? পরতেও পারে, বিয়েবাড়ি বলে কথা। এক সময় লাল কমলা টিয়া এগুলো পরলে খ্যাত গেও ভূত বলতো। আর আজকাল মেয়েরা বিয়েবাড়ি বলতে ঝাঁকানাকা কালারের জামা আর জাক জমকালো মেকআপ বোঝে। কি হলো? জিহাদ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার চশমা পড়ে গেছে। চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না, তাই চুপচাপ বসে আছি। আপনি কি একটু কষ্ট করে দেখবেন আমার চশমাটা কোথায় পড়েছে? লাবণ্য আশেপাশে একটু দেখল, তবে কোথাও কোনো চশমা দেখল না। আপনাকে কোথায় ধাক্কা মেরেছিল? এখানে তো কিছুই দেখছি না। আমি সেন্টারের পেছনের সাইডে এসেছিলাম, ওয়াশরুমে যাচ্ছিলাম। লাবণ্য খিলখিল করে হেসে ফেলল। হেসে বলল, আপনি এখন কোথায় আছেন জানেন? জাহিদ আবারও কয়েকবার চোখ পিটপিট করল। মেয়েটার হাসি সুন্দর, অবশ্য সে দেখছে না, শুনছে। সেই হিসেবে বলতে গেলে হাসির শব্দটা সুন্দর। তার মনে হচ্ছে কানে ঝিমঝিম করে বাজছে। সে মোহাচ্ছন্ন হয়ে বলল, না। আপনি এখন বসে আছেন লেডিস বাথরুমে। জাহিদের মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে এরকমই কিছু একটা ভেবেছিল। সে উঠে কয়েকবার দরজাও খুঁজছে, তবে লাভ হয়নি। আসুন, আমার সাথে আসুন। বলেই লাবণ্য এগিয়ে গিয়ে জিহাদের হাত ধরল। জিহাদ কেঁপে উঠল। তুলোর মতো নরম একটা হাত। জীবনের প্রথম কোনো মেয়ে তার হাত ধরেছে, অবশ্য সাহায্যের হাত। তবুও তার ভেতর এমন কাঁপছে কেন কে জানে। অথচ তার জীবনই নারীময়। না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড না। তার 4 বোন। 4 বোনের পর তার জন্ম। দাদুর নাতি চাই, মাও পাগল। তা না হলে আজকাল এত সন্তানের জননী কে হয়? এক সন্তান পালতে পালতেই তো সন্তানের শখ আহ্লাদ সব শেষ। আমাকে নিয়ে অবশ্য মার তেমন কষ্ট হয়নি। 4 বোনের কলিজা সে। এই 4 বোন আদর দিতে দিতে তাকে নুনের পুতুল বানিয়ে ফেলেছে। জিহাদ ধীরে ধীরে লাবণ্যর হাত ধরে এগোতে লাগলো। তার নিজের ওপর নিজেরই বিরক্ত লাগছে। আজ তার কি হয়েছে কে জানে। তার জানা মতে সে খুবই ভদ্র ছেলে, তাহলে আজ এমন হচ্ছে কেন কে জানে। এই যে মেয়েটা তার পাশে পাশে হাঁটছে, মিষ্টি একটা স্নেল তার নাকে লাগছে। কোনো পারফিউম টারফিউমের স্নেল কিনা সে জানে না, তবে স্নেলে তার নেশার মতো লাগছে। ছি ছি জিহাদ, শেম অন ইউ। একটা মেয়ে তোমাকে সাহায্য করছে আর তাকে নিয়ে তুমি মনে মনে এমন ভাবছো? ছি। জিহাদ মনে মনে নিজেকে নিজেই শাসালো। একমাত্র ছেলে হওয়ার সুবাদে তার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। তার একগাদা মেয়ে বন্ধুবান্ধব আছে, কই তাদের পাশে হাঁটলে তো এমন মনে হয় না। বাই চান্স মেয়েটা আবার কোনো জাদু টাদু করেছে না তো? জিহাদ ঢোক গিলল। হতেও পারে, বড়লোক বাপের একমাত্র ছেলে সে। দেখতে রাজপুত্র না হলেও মন্ত্রীপুতের মতো তো অবশ্যই। এই নিয়ে দাদুর টেনশনেরও শেষ নেই। তিনি প্রায় হাঁসফাঁস করে মাকে বলেন, ও বউ, জিহাদরে দোয়া টোয়া পরে একটু ফু দিয়ে দাও। কবে না জানি কি আবার জাদু টাদু করে। একমাত্র মানিক আমার।
নিন, এসে গেছি। এই বিয়েতে যারা যারা এসেছে প্রায় সবাই এখানে আছে। আপনার রিলেটিভদের যে কোনো একটা বর্ণনা দিন তো, যেন আমি চিনতে পারি। এভাবে তো আপনাকে ছাড়া যাবে না। মেয়েটার কথায় জিহাদের ধ্যান ভাগল। ছি, কী সব ভাবছে সে। ধাক্কা লেগে মনে হয় শুধু চশমা না, তার ব্রেনও খুলে পড়ে গেছে। তবে বলতেই হবে, এই প্রথম কোনো মেয়েকে নিয়ে সে এত ভাবছে। 4 জন মেয়েকে খোঁজার চেষ্টা করুন, প্রায় আমার মতোই চেহারা, আর সবাই গায়ে কাতান শাড়ি, নীল, গোলাপি, লাল, আরেকটা কী কালারের আমার ঠিক মনে পড়ছে না। লাবণ্য মুখ টিপে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরকম আজব চিজ তার জীবনে সে দেখেছে কি না তার মনে পড়ছে না। তবে এই মাল যে আদরের দুলাল সে দেখেই বুঝতে পারছে। কথাও বলছে কেমন গদগদ হয়ে। সে জিহাদের বাহু শক্ত করে ধরে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে আশেপাশে তাকালো। সে এত লম্বা না, এত মানুষের মধ্যে কিভাবে খুঁজবে? তবুও একজন না, 4 জন মানুষ। জিহাদ থমকে গেছে। কি করছে এই মেয়ে? আর তার সাথে সাথে এও মনে হলো এই মেয়েটা সিধে সাদা ভদ্রমনের একটা মেয়ে। তা না হলে অচেনা একটা ছেলের সাথে এত স্বাভাবিক আচরণ করতে পারতো না। পেয়েছি পেয়েছি, কি আশ্চর্য, প্রায় একই রকম দেখতে। কি হয় এরা আপনার? জিহাদ হাসল, হেসে বলল, বোন। আপনি এখানেই দাঁড়ান, তারা মনে হয় আপনাকেই খুঁজছে। আমি তাদের নিয়ে আসছি। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটা যেতেই জিহাদের কেমন জানি হাঁসফাঁস শুরু হলো। এমন লাগছে কেন? মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা যেন অনেক দূরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই জিহাদের বোনরা তাকে খুঁজে পেল। তাদের চিন্তার শেষ নেই। তাদের আদরের একমাত্র ভাই অন্ধের মতো দাঁড়িয়ে আছে। কষ্টে তাদের বুক ফেটে যাওয়ার অবস্থা। জিহাদের অবশ্য কিছুই কানে গেল না। সে একটা কণ্ঠ খুঁজতে লাগলো, কিন্তু সেই শব্দ নেই, আশেপাশে কোথাও নেই। তার মনটা খারাপ হলো। নামটাও তো জানা হলো না। সেই দিনের পরে জিহাদের জীবন সেখানে থমকে গেল। কিছুই ভালো লাগে না। সব কিছু অসহ্য অসহ্য অসহ্য। বুকের মধ্যে কিছু একটা নেই। কি নেই সে বুঝতে পারে না। আমার অবস্থা দেখে আপাদের ঘুম হারাম। বড় আপা আসলেন আমার কাছে। এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা ভাইটার কি হয়েছে? আমি আপার কথায় গলে গেলাম। গলে বললাম, ওই মেয়েটা আমাকে জাদু করেছে আপা। এখন আমার কিছুই ভালো লাগে না। খেতে, ঘুমাতে, ঘুরতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে কিছুই না। আপা বুঝতে পারলেন না কি বলছি। সে ভ্রুকুচকে বলল, কোন মেয়ে? ওই যে বাথরুম থেকে যে উদ্ধার করলো। আপা খিলখিল করে হেসে উঠল। হেসে বলল, তুই তো প্রেমে পড়েছিস রে গাধা, পরে একেবারে চিৎপটাং হয়ে গেছিস। হ্যাঁ, মানুষই প্রথম দেখায় প্রেমে পড়ে, আর তুই পড়েছিস শুনে। আপার হাসি জাহিদের কানেও গেল না। সে থমকে বসে আছে। ও আচ্ছা, এখন বুঝেছে সে। এই মেয়ে জাদুকন্যা না, চুন্নি কন্যা। তার মন চুরি করেছে, তাই তো বুকের ভেতর এত খালি খালি লাগে। লাবণ্য বিরক্ত হলো। বিরক্ত হয়ে বলল, আবার আবার শুরু করেছো তোমরা? কতবার বলবো আমি আর সেজে গুজে সংসেজে কারোর সামনে যাব না? আমার গায়ের রং শ্যামলা, আমি হাইটে খাটো। ঠিক আছে রে বাবা, আমি মানছি আমি দেখতে খারাপ। তো তো কি করব, মরে যাব? লাবণ্যর বাবা বিরক্ত হয়ে বলল, আরে মা, এবার সেরকম কিছুই না। তারা তোকে লাবণ্যর বাবা কথা পুরো করতে পারলেন না। তাকে থামিয়ে লাবণ্য বলল, বিয়ে আমি করতে চাই বাবা, তবে নিজেকে ছোট করে নয়। যারা দল বেঁধে এসে কোনো গুণ চেহারা যাচাই করে না, শুধু সাদা চামড়া খোঁজে, তারা আমাকে কি রিজেক্ট করবে? আমি তাদের রিজেক্ট করছি। শুনেছো তোমরা? আমি রিজেক্ট করছি। আমি যেমন আছি ভালো আছি, নিজেকে নিয়ে খুশি আছি। আর লেখাপড়া শেষ করতে দাও, নিজের দায়িত্বও নেব। আর দয়া করে আমার এই খুশি দুদিন পর পর খারাপ করো না। দেখতে আসবে, খাবে দাবে, যাওয়ার সময় 500 টাকা হাতে গুছিয়ে নাকশিটকে পেরিয়ে যাবে।
এমন ভাব যেন 500 টাকাই চলে গেল। আর আমাদের নাকশিটকে চলে যাওয়ার পরে ওই মেয়ের পরিবারের মনে কি চলে সেটা তারা জানে না, জানতে চায়ও না। আমি মানছি সবার নিজস্ব চয়েস আছে, তবে কোনো মেয়েকে অপমান করার অধিকার তাদের নেই। কথাগুলো একদমে বলেই লাবণ্য হনহনিয়ে বাইরে বেরিয়ে আসলো। ভার্সিটিতে একবার যাওয়া দরকার, নোটস নিতে হবে। সে আর কিছু ভাবল না, রিকশায় চড়ে বসলো। তার মেজাজের 12টা বেজে গেছে। পেয়েছেটা কি? কালো বলে মানুষ না নাকি? আজকে নাকি আবার দেখতে আসবে। যত সব ফালতু, রাতের আগে বাসায় আসবে না। লাবণ্য ঢোক গিলল। তার গলা শুকিয়ে যাচ্ছে, অস্থির অস্থির লাগছে। সে করুণভাবে আশেপাশে তাকালো। সে এখন বসে আছে সুন্দর একটা ড্রয়িং রুমে। তার পাশে বসে আছে এক বৃদ্ধা, যে কিনা কিছুক্ষণ পর পর খিলখিল করে হাসছে আর ফিসফিস করে কিছুক্ষণ পর পর ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে। তার মধ্যে সবচেয়ে ভদ্র কথা হলো, তোমার শরীর দেহি মাখনের মতো নরম, নাতি আমার খুবই মজা পাইব। তার কান্না পাচ্ছে। কে তার নাতি? তারা কি তার নাতির মজার জন্য এভাবে মেয়ে ধরে আনে? আল্লাহ, কি হচ্ছে তার সাথে? সে কিছুই বুঝতে পারছে না। সে তো এক ফ্রেন্ডের বাসা থেকে বের হলো সন্ধ্যার একটু পর পর বাসার উদ্দেশ্যে। হঠাৎ করে 4 জন লোক এসে ঘিরে ধরলো তার রিকশা। সবার মুখে এই গরমের মধ্যেও মাংকি ক্যাপ আর হাতে একটা করে ছুরি। একজনের হাতে আবার মাখন কাটার ছুরি। লাবণ্য অবাক হলো। লাবণ্যর অবাক হওয়া চেহারা দেখে লোকটা বলল, এভাবে তাকাচ্ছ কেন? বাসায় আর ছুরি ছিল না? আর তাছাড়া এটা দিয়ে তোমাকে ফুটো করা না গেলেও চোখ গলানো ঠিকই যাবে। নামো রিক্সা থেকে, নামো বলছি, আর ওই গাড়িতে গিয়ে বসো। আমার শালাকে রিজেক্ট, এত বড় সাহস! লাবণ্যর কান্না পেল। কে তার শালা? রিজেক্টই করলো কবে? সে বুঝতে পারল না। ঠোঁটে ঠোঁট চেপে কান্না দমিয়ে সে গাড়িতে উঠে বসল। গাড়ি থামল বিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে। এখানে এসে লাবণ্য খেলো আরেক ঝটকা। প্রায় একই রকম দেখতে এই 4 বোনকে দেখে। তারা কেন তাকে কিডন্যাপ করবে সে আর বোঝার চেষ্টা করল না। সে আশেপাশে সেই চশমাওয়ালাকে খুঁজল। 4 কান যেহেতু এখানে, এক মাথাও আশেপাশে থাকবে। সেদিন সে তাকে সাহায্য করেছে, আজ সে কি করবে না? জিহাদ লাবণ্যর পাশে বসল। লাবণ্য খেয়াল করেনি সে হাত দিয়ে মাথা চেপে চোখ বন্ধ করে বসে আছে। এই বাসার সবার মাথায় গণ্ডগোল আছে। একবার এলো ওই 4 জন বোনের একজন। সে এসে চিন্তিতভাবে বলল, লাবণ্য কমলা রঙের শাড়ি পাচ্ছি না। গাধাটাকে কতবার বললাম, সেই দিন তুমি মিষ্টি কালারের শাড়ি পরেছিলে, কমলা কালারের না। গাধাটা খাট ধরে বসে আছে, তুমি নাকি কমলা কালারেরই পরেছিলে। সে নাকি দেখেছে। আরে তোর ছিল না চোখে চশমা, তুই কিভাবে দেখলি? গাধার গাধা। আর কমলা কালারের শাড়ি আজকাল কে পরে? হ্যাঁ, বলেই যেভাবে চিন্তিতভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তার কিছুক্ষণ পরে এলো এক মহিলা। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমার বাবুকে রিজেক্ট করছো কেন মা? মানলাম চোখে একটু সমস্যা, আর তো কোনো খুঁত নাই। সে তো তোমার জন্য নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিছে। বলে কিছুক্ষণ বসে বসে দীর্ঘশ্বাস ফেললেন। দীর্ঘশ্বাস ফেলে নিজের মতো চলে গেলেন। তারপরে এলো আরেক লোক। সে এলো ব্যস্তভাবে, এসে বলল, তোমার বাবা তো ফোন ধরছে না, কি করি বলো তো? অন্য কোনো নাম্বার আছে? থাকলে দাও তো মা। লাবণ্য করুণ মুখে বাবার নাম্বার দিল। নাম্বার নিয়ে এরা কি করবে? মুক্তিপণ চাইবে? কি জানি, সে আর ভাবতে পারছে না। ঠিক আছো? লাবণ্য চোখ তুলে তাকালো। তাকিয়ে অবাক হয়ে বলল, আপনাকেই তো খুঁজছি আমি। জিহাদ হাসল, মিষ্টি করে হাসি। লাবণ্য তাকিয়ে রইল। পুরুষ মানুষদের হাসি এত সুন্দর হবে কেন? তারা হাসবে দৈত্যের মতো, আকাশ বাতাস ঘরবাড়ি কাঁপিয়ে। জিহাদ হালকা কাশল। তার ঠোঁটের কোণে মুচকি হাসি। লাবণ্য লজ্জা পেল। ছি, কি করছিল সে? এক ধ্যানে তাকিয়েছিল। কি ভাববে সে?
জিহাদের দাদি এদিকেই আসছে। তাকে দেখে লাবণ্য ভয়ে জিহাদের পাশে আরও চেপে গেল আর বলল, ওনার কথাবার্তা খুবই ডেঞ্জারাস। কথা বলেই উনি যে কোনো মানুষকে শেষ করে ফেলবে। আমাকে বাঁচান প্লিজ। জিহাদ আবারও হাসল, প্রাণ খোলা হাসি। হেসে বলল, এই ডেঞ্জারাস মানুষদের নিয়েই তোমার সারা জীবন কাটাতে হবে। ট্রাস্ট মি, এমন দিন আসবে এই মানুষগুলো ছাড়া তুমি একদিনও ভাবতে পারবে না। লাবণ্য অবাক হয়ে তাকালো, কি বলছে এই ছেলে? জিহাদ লাবণ্যের হাত আলতো করে ধরে টেনে নিজের হাতের মধ্যে রাখল, রেখে লাবণ্যর দিকে তাকিয়ে বলল, এই তার ছেঁড়া পরিবারের অংশ হবে লাবণ্য। লাবণ্য কিছু বলতে পারল না। তার চোখে টলটলে পানি। সে কখনো স্বপ্ন দেখেনি, সে কখনো ভাবেনি তার জন্য এক রাজকুমার আসবে। সে তো সাধারণ, খুবই সাধারণ। সে শুধু ভেবেছে বিয়ে হোক, বাবা মায়ের টেনশন কমুক, আর আজ ফেরিটেলসের মতো সব হয়ে গেল। এজন্যই হয়তো বলে, তোমরা নিরাশ হও না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।